প্রিয় শিক্ষার্থীরা, লালমাটিয়া মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র। আমরা অলরেডি আমাদের সিলেবাস, প্রথম বর্ষের যে সিলেবাস ছিল পঞ্চম অধ্যায় পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। দ্বিতীয় বর্ষের জন্য আমরা অ্যাডভান্স ক্লাস শুরু করেছি, অর্থাৎ আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স প্রোগ্রাম। তো আমরা দ্বিতীয় বর্ষের জন্য প্রথম অধ্যায়, যেটা মানে সিলেবাসের প্রথম, বাট আমাদের অধ্যায় হচ্ছে 6 বইয়ের, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগেও দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে হয়তো অল্প কিছু তোমরা জেনেছো, যে আমাদের অর্থায়নের যে মেয়াদের ভিত্তিতে অর্থায়ন হচ্ছে কয় ধরনের, কেউ বলতে পারবা? মেয়াদের ভিত্তিতে অর্থায়ন 3 ধরনের, রাইট? তাহলে কি কি কে বলতে পারবা? স্বল্পকালীন, মধ্যকালীন আর মধ্যমেয়াদী আর দীর্ঘকালীন। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কে আমাদের ধারণা আছে নিশ্চয়ই। কি বলতো, স্বল্পমেয়াদী অর্থায়নের মেয়াদ কয় বছর? 1 বছর বা তার থেকেও কম। আর মধ্যমেয়াদী 1 থেকে 5 বছর। 5। আর হচ্ছে দীর্ঘমেয়াদী হবে তাহলে 5 বছরের বেশি সময়। 5 বছরের বেশি সময়। সেটা হতে পারে 10 বছর, 15 বছর, 20 বছর, এরকম হতে পারে, তাই না? জি স্যার। তাহলে দেখো, তোমরা কিন্তু কিছুটা হলেও ধারণা পেয়ে গেছো অলরেডি। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে। তো তার আগে আমরা একটু দেখে নিই যে আজকের যে লেকচারটা দিব, এই পার্ট শেষে আমার প্রিয় শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী অর্থায়ন ব্যাখ্যা করতে পারবে, বন্ড সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, বন্ডের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে পারবে, বন্ডের শ্রেণী বিভাগ আলোচনা করতে পারবে। তাহলে 4টি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে এখানে আছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো আমি দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে বা এটি কি, সেটা আলোচনা করার পূর্বে একটু বলতে চাই, সেটা হচ্ছে, তো একে বলেই ফেলেছি আমরা, দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদ সাধারণত কমপক্ষে 5 বছর বা তার বেশি হবে। আর উৎসগুলা কি কি? দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসগুলা সাধারণত হয়ে থাকে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড এবং ঋণপত্র। বন্ড আর ঋণপত্র যদিও সেম জিনিস, তাহলে সাধারণত কয়টা? 4টা, তাই না? 5টা আমাদের উৎস থাকে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, আর একটা হচ্ছে সংরক্ষিত মুনাফা। 5টা না, এই 4টা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস। তাহলে কি বলেছি, দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস কয়টি? হ্যাঁ মেয়েরা, হ্যালো? জি স্যার। হ্যাঁ, দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হলো 5টি: সাধারণ শেয়ার, 5টি। অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র বা ঋণ বা বন্ড, বা শুধুমাত্র ঋণ বলি, বন্ড বলি, ঋণপত্র, সবগুলো একই রকম। তারপর হচ্ছে আমাদের সংরক্ষিত মুনাফা। এই 4টি উৎস থেকে আমরা অর্থায়নটা করি, সেটা সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এছাড়াও আমরা কোনো ব্যাংক থেকে ঋণের কথা যদি যেহেতু আসছে, তো আমরা এখানে কিন্তু ব্যাংকের কথা চলে আসছে, কারণ ঋণ আমরা কোথা থেকে নিয়ে আসি? ব্যাংক থেকে নিয়ে আসি সাধারণত, বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ সংগ্রহ করে থাকি। তাহলে ঋণের কথা আসলে কিন্তু ব্যাংকের কথা চলে আসছে। অনেকে হয়তো বলতে পারো যে স্যার, ব্যাংকও তো দীর্ঘমেয়াদী ঋণ দেয়, তাহলে সেটাই কিন্তু আমাদের ঋণ হচ্ছে ওই ব্যাংকের সাথে জড়িত, তাহলে ওই ব্যাংকও আমাদের এর মধ্যে চলে আসছে। তাহলে এই উৎসগুলো থেকে একটি কোম্পানি বা কোনো বিনিয়োগকারী বা কোনো ব্যবসায়ী, সে কি করতে পারে? দীর্ঘমেয়াদী অর্থায়ন সংগ্রহ করতে পারে। তো আমরা এখন একটু সংজ্ঞাটা দেখি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন কি। 5 বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। পারবো না বলতে? পারবো আমরা? জি স্যার, পারবো। আচ্ছা, একটি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন ব্যবহার করা হয়। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন কেন করব আমরা? সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নটা দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়ের জন্য আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন সংগ্রহ করে থাকি। হ্যাম্পটন ইনি বলেছেন যে 7 থেকে 10 বছর মেয়াদী ঋণকে দীর্ঘমেয়াদী ঋণ বা অর্থায়ন বলে। আর খান অ্যান্ড জেইনের মতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে
1 বছরের বেশি সময়ের জন্য প্রদত্ত ঋণকে দীর্ঘমেয়াদী ঋণ বা অর্থায়ন বলে। ইনি আবার বলেছেন 1 বছরের বেশি। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখছি যে 5 থেকে বেশি। তো ওই যে হ্যাম্পটন উনি বলেছেন 7 থেকে 10 বছরের জন্য। 7 থেকে 10 বছরের বেশি। তো আল্টিমেটলি আমরা কিন্তু ওটাই বলতে পারি যে 5 বছরের বেশি বা মানে তার অধিক, 5 বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি দীর্ঘমেয়াদী অর্থায়ন। এবার আমাদের হচ্ছে পরিশেষে আমরা কি বলতে পারি যে দীর্ঘমেয়াদী সম্পদ যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, তারপর হচ্ছে তোমার যে ভূমি, দালান কোঠা ইত্যাদি ক্রয়ের জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। কি আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, তোমরা কথা কম বলছো যে, জি বুঝতে স্যার। পারো নাই? ওকে। বন্ড, এরপরে আমরা যে বলেছি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস, একটা প্রধান উৎস হচ্ছে কি বন্ড। আমাদের এই বন্ড। চ্যাপ্টারে কিন্তু আমরা বন্ড নিয়ে আলোচনা করব, বন্ডের অঙ্গই করব বেশি। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে এখানে আমরা বেসিক্যালি বন্ডকেই বোঝা মানে আমাদের এই চ্যাপ্টারের জন্য বন্ডকে বোঝানো হয়েছে। যদিও আমি উৎসগুলোর কয়েকটা নাম বলেছি, সাধারণ শেয়ার সম্পর্কে তোমাদের ধারণা আছে, অগ্রাধিকার সম্পর্কে ধারণা আছে, ঋণ, আর এখন আমরা যেটা বন্ড সম্পর্কে হয়তো কিছুটা ধারণা থাকতে পারে, বাট এই অধ্যায়ে আমরা বন্ড সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো বন্ড কি দেখো, সাধারণভাবে যে দলিল বা ঋণ চুক্তির মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাই হচ্ছে বন্ড। তাহলে কি বলেছি, যে দলিল বা ঋণ চুক্তির মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাই হচ্ছে বন্ড। এখানে কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে কে সংগ্রহ করে, অর্থ সংগ্রহ করে কে, কোম্পানি। কাদের কোম্পানি। কাছ থেকে? সাধারণ জনগণের কাছ থেকে। যখনই কোনো একজন ব্যক্তি বন্ডটি ক্রয় করবে বা ব্যবসায়ী বন্ডটি ক্রয় করবে অথবা কোনো কোম্পানি বন্ডটি ক্রয় করবে, তখনই সে হয়ে যাবে বন্ডের বিনিয়োগকারী। ধরো আমি বন্ড ক্রয় করেছি, তাহলে আমি হয়ে যাব বন্ডের বিনিয়োগকারী। আর যে কোম্পানির কাছ থেকে ক্রয় করছি তারা কিন্তু আমার কাছ থেকে অর্থ নিয়ে নিচ্ছে, অর্থ সংগ্রহ করছে। আর বেসিক্যালি আমরা যদি এটা বুঝি যে বন্ড কি, বন্ড কিন্তু এক ধরনের হচ্ছে কাগজ। আমি প্রথম কয়েকটা ক্লাসে বারবার বলেছি, আমরা যে অর্থ নিয়ে আমরা আলোচনা করি, যে সকল বিষয় নিয়ে আলোচনা করি তা সেগুলাকে আমরা কিন্তু সিকিউরিটি বলি। সিকিউরিটি বলতে আমরা কি বুঝি, অর্থ বিনিয়োগের খাত। তো অর্থ বিনিয়োগের খাত হচ্ছে কি বন্ড এক ধরনের, সাধারণ শেয়ার, এগুলো আমরা বলেছি, বাণিজ্যিক কাগজ বলেছি এর আগে। আর তাহলে বন্ড কি, আরেকটা কথা বলেছি দেখবা যে আমরা যে ব্যবসাগুলা করব, আমরা যে জিনিসগুলা শিখবো সেগুলা কিন্তু কাগজি মুদ্রা বলে। কাগজি মুদ্রা, পেপার কারেন্সি। তো কাগজি মুদ্রা বলতে যে কাগজের মতো কিন্তু সেগুলো অর্থ হিসেবে কাজ করে। চেক, চেক একটা কি কাগজ না? জি উত্তর দাও। স্যার। কাগজ। আমরা বাণিজ্যিক পত্র একটা কাগজ, বন্ড একটা কাগজ, শেয়ার একটা কাগজ। যে ঠিক একইভাবে বন্ড, কাগজ বলতে কিন্তু মানে যে সে কাগজ না, কাগজ বলতে একটা দলিল আকারে ব্যবহৃত হয়। যেমন বন্ড হচ্ছে ঠিক একই রকম একটা দলিল, একটা পেজ, কাগজের একটা পৃষ্ঠা, সেখানে তোমার কোম্পানির নাম লেখা থাকবে, বলা থাকবে এটি একটি বন্ড। তারপরে এটার মেয়াদ থাকবে, এটার ফেস ভ্যালু বা আমরা যেটা জানি লিখিত মূল্য কত, অর্থাৎ কোম্পানি যে অর্থ নির্ধারণ করে দেয় তাকে কিন্তু ফেস ভ্যালু বলে বা লিখিত মূল্য বলে। লিখিত মূল্য কত, বিক্রয় মূল্য কত, সুদের হার কত, কত বছর পর এটা পরিশোধিত হবে, এটা কি পরিশোধিত হবে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এটার বন্ড তো অনেক ধরনের থাকে, যে কে ক্রয় করেছে সেটা অনেক সময় লেখা থাকতে পারে, নাও থাকতে পারে। এই সকল লিখিত যে দলিল থাকে সেটাকেই বলা হচ্ছে কি বন্ড। মনে রাখতে পারবো না আমরা ব্যাপারটা আসলে কি? এখন জি কোম্পানি স্যার। এই যে দলিলটা তৈরি করলো, যে কাগজটা তৈরি করলো, যে আমি যা যা বলেছি এগুলা লেখা আছে, সেগুলা তৈরি করে এখন কি করবে, ছেড়ে দিবে বাজারে। বাজার বলতে সাধারণ পাবলিকের কাছে এটা বিক্রি করবে। তো সাধারণ পাবলিক বলো বা বড় বড় কোনো কোম্পানি বলো, ব্যবসায়ী প্রতিষ্ঠান বলো অথবা কোনো ব্যবসায়ী বলো, তারা এটা ক্রয় করবে যখন, তখন তাদেরকে বলা হচ্ছে বিনিয়োগকারী। আর যে কোম্পানি এটা ছেড়েছে সেই কোম্পানি এই অর্থটা সংগ্রহ করবে। সেজন্য বলা হচ্ছে যে দলিল বা ঋণ চুক্তির মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাই হচ্ছে বন্ড।
আর অন্যভাবে বলা যায় কি, বন্ড হচ্ছে ঋণ গ্রহণকারী ও ঋণ প্রদানকারীর মধ্যে একটি দীর্ঘমেয়াদী ঋণ চুক্তি, যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল এবং অন্যান্য তথ্য উল্লেখ থাকে। আমি অলরেডি এগুলো বলেছি। সিপি জনস এর মতে উনি বলেছেন যে বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যা ইস্যুকারীর চুক্তিবদ্ধ দায় প্রদর্শন করে। এখানে দায়ের কথা কেন আসছে দেখো, যে কোম্পানি এটা বন্ডটা বিক্রি করবে, ইস্যু করবে বা বিক্রি করবে, সেই কোম্পানি তো ইস্যু করলো, ক্রয় করবে কারা? আমরা বা কোনো কোম্পানি, বিনিয়োগকারী কোম্পানি। ধরো সাধারণ জনগণ বললে বেশি বুঝতে পারবা, বা তোমরা, আমরা যেটা ক্রয় করব, ক্রয় করার পরে আমরা তো ওদেরকে টাকা দিয়েছি কোম্পানিকে, কোম্পানি কিন্তু আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ওই যে যখনই আমরা বন্ডটি ক্রয় করেছি। তো এই টাকা কিন্তু কোম্পানি আবার আমাকে একটা নির্দিষ্ট সময় শেষে ফেরত দিতে পারে। যদি এটা পরিশোধিত বন্ড হয় তাহলে সেটা ফেরত দিবে, এবং তারা আমাকে একটা নির্দিষ্ট হারে সুদ দিবে। এটা দিতে তারা বাধ্য, এটা তাদেরকে দিতেই হবে। এজন্য বলা হচ্ছে তারা হচ্ছে দায়বদ্ধ আমাদের কাছে। এজন্য ইনি বলছেন যে বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যা ইস্যুকারীর চুক্তিবদ্ধ দায় প্রদর্শন করে। আর এলজে গিটম্যান উনি বলেছেন কর্পোরেট বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যার মাধ্যমে কর্পোরেশন বলতে কিন্তু আমরা বুঝি কোম্পানি নির্দিষ্ট পরিমাণ ঋণ গ্রহণ করে থাকে এবং সুনির্দিষ্ট শর্তে তা পরিশোধ করার অঙ্গীকার করে। তাহলে কর্পোরেশন বলতে কি বোঝায়? কোম্পানি। ঠিক আছে, কর্পোরেশনের আরেকটা নাম হচ্ছে কি কোম্পানি। তো পরিশেষে আমরা বলতে পারি বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যেখানে একটা ফার্ম বা সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করতে ইচ্ছুক থাকে এবং মেয়াদ শেষে আসল অর্থ ফেরত দেয়। তোমরা একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের বইয়ে এভাবে সংজ্ঞাটা দেওয়া নাই। ঠিক আছে, এর আগেরটাও একটু, এটা যদিও এটা তোমাদের বইয়ে আছে, কিন্তু বন্ডের সংজ্ঞাটা সুন্দর করে তোমাদের বইয়ে দেওয়া নেই। তো বলো বন্ড কি, এটা আমরা বুঝতে পেরেছি কিনা? কারো কোনো সমস্যা থাকলে সে বলবা। সমস্যা আছে বা নাই? হ্যাঁ বা না? হুম, কারো কোনো সমস্যা নাই আশা করি। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা মেয়েরা? স্যার। শুনতে পাচ্ছ তো? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাব বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, অর্থাৎ কারা কারা বন্ড ইস্যু করে থাকে। তাদেরকে যারা যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে থাকে তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলে। তাহলে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কাদেরকে বলে? হ্যাঁ, কে বলবা? কোম্পানি বা স্যার, এটা না? হ্যাঁ, যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে থাকে, ইস্যু মানে কি, বিক্রয় করে থাকে, তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলে। মনে থাকবে না? স্যার, কে বলতে পারবে বলো? বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কি বা কারা? আফরিন বলো তো, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ। স্যার কেমন একটা সাউন্ড আসছে। এটা কার ওখানে শব্দ হচ্ছে? আমরা কি বলেছি? বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে থাকে তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলে। পারবো না বলতে? স্যার পারবো। বলো। যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে থাকে তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলে। এই তো। বুঝছি এখন স্যার। হ্যাঁ, হয়েছে। বাংলাদেশের বন্ড হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সরকারি বন্ড আর একটা হচ্ছে কোম্পানি বা প্রাইভেট বন্ড। তো বাংলাদেশ সরকার যে বন্ড ইস্যু করে তাকে বলা হয় সরকারি বন্ড, যদিও আমরা এগুলো সব ডিটেলস বলছি। তো দেখো, এখন এই বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হচ্ছে চার ধরনের। কারা কারা বন্ড ইস্যু করে থাকে? চারটি প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে থাকে। একটা হচ্ছে সরকার, দুই নম্বর হচ্ছে কোম্পানি বা কর্পোরেশন, তিন নম্বর হচ্ছে বৈদেশিক সরকার বা কোম্পানি, চার নম্বর হচ্ছে মিউনিসিপাল কর্তৃপক্ষ। তাহলে সরকার বন্ড ইস্যু করে থাকে। তো এটা একটা দেশের সরকার যখন তাদের অর্থের প্রয়োজন হয় তখন
তারা জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করতে পারে। ঠিক আছে, তখন তারা জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করতে পারে। কিভাবে করতে পারে? তখন সেক্ষেত্রে তারা বন্ড ইস্যু করতে পারে। অন্যান্য ওয়েও আছে, বন্ড একটা অন্যতম পদ্ধতি। তো সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে ট্রেজারি বন্ড বলে। একটু মনে রাখতে হবে, ট্রেজারি বন্ড কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ট্রেজারি বন্ড কাকে বলে বা ট্রেজারি বন্ড কি? সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে ট্রেজারি বন্ড বলে। মনে থাকবে না? আরেকবার বলেন। সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে ট্রেজারি বন্ড বলে। ট্রেজারি বন্ড বলে। জি স্যার, পারবো। ট্রেজারি বন্ডের আর একটা নাম কিন্তু ট্রেজারি বিল বা চালান বলা যায় অনেক সময়। অনেকে এই সময় কি বলে? চালান বলে, সরকারি চালান, ট্রেজারি বিল। আর ট্রেজারি বিলকে আরো সংক্ষেপে টি বিল বলে। টিতে ট্রেজারি, এজন্য টি বিল। বুঝেছ? তাহলে ট্রেজারি বিলকে কি কি নামে অভিহিত করা যায়? টি বিল নামে অভিহিত করা যায়, সরকারি বন্ড চালান নামে অভিহিত করা যায়, সরকারি বন্ড নামে অভিহিত করা যায়। ঠিক আছে, এগুলো বলা যেতে পারে। এখন এই সরকারি বন্ডে বিনিয়োগ করার একটা বিরাট সুবিধা আছে। একমাত্র এই একটাই উৎস আছে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের যেখানে কোনো ঝুঁকি থাকে না। অর্থাৎ এখানে কোনো এই সরকারি বন্ড অর্থাৎ ট্রেজারি বিলে বিনিয়োগ করলে ঝুঁকি থাকে না। একটা নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়, তবে সেই মুনাফা বা সুদটার পরিমাণ খুব একটু কম হয়ে থাকে। তবে এখানে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ সরকারি বন্ড ক্রয় করলে তুমি প্রতি বছরে বা প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে সুদ পাবা, এটা নিশ্চিত। আর এটা কেন নিশ্চিত? এটা বলা হয় যে সরকার কখনো দেউলিয়া হবে না। দেউলিয়া তো বুঝি আমরা, নাকি? দেউলিয়া বুঝি? হ্যাঁ, আমরা কি দেউলিয়া বুঝি না? জি স্যার। কি বলো তো? নিঃশেষ হয়ে যাওয়া। নিঃশেষ হয়ে যাওয়া, রাইট। তাহলে সরকারি একটি দেশের সরকার কখনো দেউলিয়া হবে না, কখনো এমন হবে না যে সরকারের কাছে আর কোনো টাকা নাই। কেন বলো তো? আমরা যারা পাবলিক, আমার পকেটে যদি 1 টাকা থাকে, সে 1 টাকাও কিন্তু সরকারের। এর আগে মনে হয় বলেছি কিনা জানি না। তোমার পকেটে যদি 10 টাকা থাকে, সেই 10 টাকা কিন্তু সরকারের। তো বাংলাদেশে যত নাগরিক আছে সবার কাছে যে টাকা আছে সেই টাকাটা সরকারের। সুতরাং সব মানুষ একসাথে দেউলিয়া হবে না, সরকার কখনো দেউলিয়া হবে না। ঠিক আছে, এই জন্য এইখানে বিনিয়োগ করলে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা তুমি পাবাই। সেজন্য এটাকে বলা হচ্ছে ট্রেজারি বন্ড, বন্ডের দেউলিয়াত্ব ঝুঁকি মুক্ত। ট্রেজারি বন্ড দেউলিয়াত্বের ঝুঁকি মুক্ত, অর্থাৎ ট্রেজারি বন্ডের কোনো ঝুঁকি থাকে না। সহজ কথা। বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে। বাংলাদেশ ব্যাংক বুঝো কি বলতো? চিনো বাংলাদেশ ব্যাংক? জি স্যার, কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক, রাইট, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এই সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এই ট্রেজারি বন্ড ইস্যু করে বা বিক্রয় করে থাকে, মানে সবকিছু কাজ তারাই করে থাকে। তো বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে 5 বছর এবং 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। আরেকটা বিষয় হচ্ছে ট্রেজারি বন্ড থেকে আমরা যে অর্থটা পাই, যে সুদটা পাই, সেটাকে বলা হয় বন্ডের ইল্ড। রস্যই লয়ডা, ইল্ড, বা ইংরেজিতে হচ্ছে YIELD। ইল্ড মানে হচ্ছে উপার্জন হার বা প্রাপ্তি। ঠিক আছে, মনে থাকবে না ট্রেজারি বন্ডের ইল্ড কি? স্যার আরেকবার একটু বলেন। ইল্ড মানে হচ্ছে উপার্জন হার বা প্রাপ্তি। বন্ড থেকে যে অর্থ পাওয়া যায় সেটাকে বলা হয় বন্ডের ইল্ড। ঠিক আছে, জি এটা। স্যার। তাহলে এটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে কোম্পানি বা কর্পোরেশন। কোনো কোম্পানি বা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান যখন বন্ড ইস্যু করে থাকে তখন সেই বন্ডকে বলা হয় কোম্পানি বা কর্পোরেশনের বন্ড। তাহলে বন্ড যে ইস্যু করে থাকে তাদের মধ্যে আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে কি কোম্পানি বা কর্পোরেশন। অর্থাৎ কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে কর্পোরেট বন্ড বলা হয়। মনে থাকবে কর্পোরেট বন্ড কি? কর্পোরেট বন্ড কি? কোনো কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে কর্পোরেট বন্ড বলে।
তবে এই বন্ডগুলো সাধারণত বড় বড় নামকরা এবং সুনামধন্য প্রতিষ্ঠান কোম্পানিগুলোই কিন্তু তাদের অর্থের প্রয়োজন যখন হবে তখন তারা এই বন্ডটা ইস্যু করে থাকে। ঠিক আছে, বুঝতেছো তো? জি স্যার। স্যার রেসপন্স কম, হয় মনোযোগ নাই না হয় বুঝতেছো না, কোনটা? বুঝতে পারছি, মনোযোগ আছে, কিন্তু স্যার মানে এতক্ষণ তো বাবু কান্না করছিল এই জন্য চুপ করে। আচ্ছা, তারপরে আমরা যাব বৈদেশিক সরকার বা কোম্পানি। আমাদের দেশে কিন্তু বাইরের দেশের বিভিন্ন কোম্পানি বা বাইরের দেশের সরকার সরাসরি কিন্তু বিজনেস করে থাকে, এটা অবশ্যই জানো। কারণ যত বাইরের দেশের কোম্পানিগুলো বা বাইরের দেশের সরকার আমাদের দেশে ইনভেস্ট করবে, এটা কিন্তু আমাদের জন্য তত লাভ। তো বাইরের দেশের অনেক কোম্পানি আছে বা বাইরের দেশের অন্যান্য দেশের সরকার যারা কিন্তু তাদের যে বন্ড ইস্যু করে থাকে সেটা চাইলে আমাদের দেশে বা বাংলাদেশ চাইলে অন্য কোনো দেশে গিয়ে এই তোমার হচ্ছে সরকার বন্ডগুলো বিক্রি করতে পারে। আমাদের দেশের অনেক কোম্পানি আছে যারা বাইরের দেশে গিয়ে বিজনেস করে। যেমন তুমি যদি সোনালী ব্যাংকের কথা চিন্তা করো, সোনালী ব্যাংকের শাখা কিন্তু সারা বিশ্বের যে কোনো দেশে আছে। তো এরকম আমাদের মানে এক দেশ আর এক দেশে গিয়ে বিজনেস করে। তো অন্য দেশের তোমার হচ্ছে কোনো কোম্পানি বা সরকার যখন আমাদের দেশে এসে বন্ড ইস্যু করে তখন সেটাকে বলা হচ্ছে বৈদেশিক বন্ড। তাহলে বৈদেশিক সরকার বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বৈদেশিক বন্ড বলে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ঝুঁকি থাকে। বৈদেশিক সরকার বা কোম্পানির ক্ষেত্রে আমাদের কিন্তু ঝুঁকি থাকে। কেমন? যে বৈদেশিক সরকার চাইলেই এই দেশ থেকে বন্ড কিন্তু তুলে নিয়ে যেতে পারে। তারপরে কোম্পানিগুলো কি হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে এখানে ঝুঁকি থাকে। কোম্পানি 2 নম্বরে আমরা যেটা আলোচনা করেছি কোম্পানি বা কর্পোরেশন, সেখানেও কিন্তু ঝুঁকি থাকে। এরপরে চলে আসে আমি মিউনিসিপাল কর্তৃপক্ষ। মিউনিসিপাল কর্তৃপক্ষ কারা আগে সেটা বুঝো। যেমন ধরো এয়ারপোর্ট অথরিটি, বিমানবন্দর কর্তৃপক্ষ, তারা চাইলে তাদের অর্থের প্রয়োজন হলে বন্ড ইস্যু করতে পারে। ধরো সিটি কর্পোরেশন, আমাদের তোমার হচ্ছে ঢাকার মধ্যে কয়টা সিটি আছে বলো তো? জি স্যার। ঢাকার মধ্যে কয়টা সিটি কর্পোরেশন আছে? স্যার 4টা। ঢাকা উত্তর আর হচ্ছে ঢাকা স্যার দক্ষিণ। 2টা 2টা। দুইটা দুইটা। তো, ঢাকা উত্তর আর তারপরে তোমার উত্তর আর ধরো দক্ষিণ। মানে বিভিন্ন বিভাগীয় শহরেও কিন্তু তোমার এই সিটি কর্পোরেশন রয়েছে। এই সকল সিটি কর্পোরেশন যখন তোমার হচ্ছে বিভাগীয় শহরগুলোতে স্যার একটা করে থাকে। হুম 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 বিভাগীয় এটাই, শহরগুলো একটা করে। সিটি তো এই হচ্ছে এখন আমাদের এই সকল প্রতিষ্ঠানগুলো বা মিউনিসিপাল কর্তৃপক্ষ বলে এদেরকে, এই সকল সিটি কর্পোরেশন বলি, এয়ারপোর্ট অথরিটি বলি, তারা যখন বন্ড ইস্যু করে সেটাকে বলা হয় মিউনিসিপাল, তাদেরকে বলা হচ্ছে মিউনিসিপাল কর্তৃপক্ষ। আর তারা যখন বন্ড ইস্যু করে তখন সেটাকে বলা হয় মিউনিসিপাল বন্ড। আমাদের দেশে অবশ্যই ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম নাই। তোমাদের বইয়ে লেখা আছে দেখবা ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম। ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম কিন্তু আমাদের দেশে নাই। এটা আছে তোমার ইন্ডিয়াতে আছে, আমেরিকাতে আছে। তো স্যার এই এটা মানে কি? ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম হচ্ছে সেন্ট্রাল একটা থাকে। ধরো আমাদের যদি এরকম হতো যে সরকার তুমি ইন্ডিয়ার কথা বললে বুঝতে পারবে বেশি। তোমরা নিশ্চয়ই যে ইয়ার কথা শুনেছো, মমতার কথা জি শুনেছো, তাই স্যার। না? যেমন কলকাতার একটা হচ্ছে সরকার আছে, মমতা সেটা চালায়। তারপরে তোমার অন্য অন্য প্রদেশ আছে, ওদের সকল প্রদেশে একটা করে সরকার আছে। তো আর কেন্দ্রীয় একটা সরকার আছে যেটা হচ্ছে আমরা মোদির নাম শুনেছি, নরেন্দ্র মোদী। উনি কিন্তু নরেন্দ্র মোদী হচ্ছে ইন্ডিয়ার সেন্ট্রাল সরকারের তোমার হচ্ছে প্রধান। কলকাতার সরকারের প্রধান হচ্ছে কে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি। তো ওদের কিন্তু এই সকল প্রদেশে এক একটা করে সরকার আছে, কিন্তু আবার তাদের কেন্দ্রীয় সরকার আছে। কেন্দ্রীয় সরকারকে বলা হচ্ছে ফেডারেল। ঠিক আছে, এটা জি স্যার। আমাদের ইসেও আছে, তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের এরকম কেন্দ্রীয় সরকার ফেডারেল। আবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেম। ঠিক আছে, তো এইরকম যেমন বাংলাদেশে ধরো ঢাকায় একটা সরকার থাকতো, খুলনায় একটা থাকতো, বরিশালে যদি একটা থাকতো, কুমিল্লায় একটা থাকতো, সেগুলা
মানে একটা মানে আলাদা আলাদা প্রদেশের সরকার হতো, আর সেন্ট্রালি যে সরকার সেটাকে বলা হচ্ছে ফেডারেল সরকার বা ফেডারেল গভর্নমেন্ট বলতো। ঠিক আছে, জি স্যার। তাহলে মুদ্রা কথা মেইন কথা হচ্ছে কি মিউনিসিপাল কর্তৃপক্ষ। মিউনিসিপাল কর্তৃপক্ষ কারা? এয়ারপোর্ট অথরিটি হতে পারে, বিভিন্ন সিটি কর্পোরেশন হতে পারে, তারপর হচ্ছে তোমার এই যে উপজেলা জেলা কর্পোরেশন হতে পারে, তারপরে হচ্ছে ইউনিয়ন কর্পোরেশন হতে পারে। এরা যখন বন্ড ইস্যু করবে সেগুলোকে বলা হচ্ছে মিউনিসিপাল বন্ড। ঠিক আছে, ক্লিয়ার কথাগুলো? জি স্যার। এরপরে চলে যাবো বন্ডের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। বন্ডের বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য বলতে কি বুঝি? যে জিনিসটা দেখলে আমরা বুঝতে পারি এটা কি, অর্থাৎ চেহারাটা দেখলে বুঝতে পারি কি এটা, তাই না? জি স্যার। সেটা আর কি। সুদের হার, বন্ডের অবশ্যই কি থাকবে? সুদের হার থাকবে। সাধারণত বন্ডের লিখিত মূল্যের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। সুদের হার এরকম নির্দিষ্ট করে বলে দিবে যে প্রতিষ্ঠানে যদি সুদের হার থাকে তাহলে বলবে এটার সুদের হার আছে এবং সুদের হার হচ্ছে 10%, 12%, 8% এভাবে বলে দিবে। আর সেই সুদটা দেওয়া হবে কিসের উপর? সাধারণত কিছু বলা না থাকলে লিখিত মূল্যের উপর, আর যদি বলা থাকে বিক্রয় মূল্যের উপর। সাধারণত থাকে না, তো লিখিত মূল্যের উপরেই বন্ডের সুদের হার দেওয়া হয়। পরিপক্কতা, পরিপক্কতা হচ্ছে ম্যাচিউরিটি। এটা আরো ক্লিয়ারলি যদি বলি, মেয়াদ শেষ। একটা বন্ডের যে মেয়াদ থাকবে সেই মেয়াদ শেষ হলে সেটাকে বলা হবে বন্ডের পরিপক্কতা শেষ হয়েছে। অর্থাৎ বন্ডের যে নির্দিষ্ট মেয়াদ থাকে সেটাকেই বলা হয় পরিপক্কতা। ঠিক আছে, ধরো একটা বন্ডের মেয়াদ হচ্ছে 10 বছর। 10 বছর পরে গিয়ে আমরা বলতে পারবো যে এই বন্ডের পরিপক্কতা হবে 10 বছর পরে। তাহলে পরিপক্কতা বলতে মূলত বোঝায় হচ্ছে সময়কে বা মেয়াদকে। বন্ড সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইস্যু করা হয়, তাই না? সেটা হতে পারে 5 বছর, 10 বছর। এই মেয়াদ শেষ হয়ে গেলে সেটাকে বলা হয় বন্ডের পরিপক্কতা সম্পূর্ণ হয়েছে। তারপর এটা একটা বৈশিষ্ট্য, পরিশোধ। বন্ড কিন্তু দুই ধরনের হতে পারে, একটা পরিশোধিত বন্ড, একটা হচ্ছে অপরিশোধিত বন্ড। পরিশোধিত বন্ড বলতে বোঝায় যে আমরা যে ধরো আমি 5,000 টাকা দিয়ে একটা বন্ড ক্রয় করেছি, এই বন্ডটির মেয়াদ আছে 10 বছর। 10 বছর পরে কিন্তু আমাকে 5,000 টাকা আবার ফেরত দিবে। এই জাতীয় বন্ডকে বলা হচ্ছে পরিশোধিত বন্ড। আর অপরিশোধিত বন্ড হচ্ছে কি, এই বন্ডের কোনো মানে একটা নির্দিষ্ট সময় শেষে আমাকে মূল অর্থ ফেরত দিবে না। 5,000 টাকাতে আমি ক্রয় করেছি সেটা আমাকে আর ফেরত দিবে না কখনো, কিন্তু কোম্পানি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাকে একটা ইন্টারেস্ট দিয়ে যাবে। এটা হচ্ছে অপরিশোধিত বন্ড। তাহলে বন্ডের অবশ্যই মেয়াদ নির্দিষ্ট থাকবে, আর যে বন্ডের মেয়াদ নির্দিষ্ট থাকে সেটাকে বলা হচ্ছে, এবং একটি নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করে সেটাকে বলা হচ্ছে কি পরিশোধযোগ্য বন্ড। নেক্সট হচ্ছে আমাদের নিমজ্জিত তহবিল, সিঙ্কিং ফান্ড। নিমজ্জিত তহবিল কি? দীর্ঘমেয়াদী কোনো ঋণ পরিশোধ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দীর্ঘমেয়াদী কোনো ঋণ পরিশোধ করা, প্রয়োজনীয় কোনো সম্পদ কেনা কিংবা বিদ্যমান সম্পদের অবচয়জনিত ক্ষয়ের জন্য তার প্রতিস্থাপনের উদ্দেশ্যে প্রতি বছর মুনাফা থেকে একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রেখে যে তহবিল গঠন করা হয় তাকে বলে নিমজ্জিত তহবিল। আচ্ছা, আরো শর্ট করে বলি, ধরো একটা বিজনেস আমরা পরিচালনা করছি, সেই বিজনেসের জন্য আমার একটা আসবাবপত্র আছে, সেই আসবাবপত্র আমরা ধরো 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছি। এখন এটার মেয়াদ ধরো, এই আসবাবপত্রের মেয়াদ হচ্ছে 10 বছর। 10 বছর শেষে আর আসবাবপত্রটা নষ্ট হয়ে যাবে বা এটা আর কাজ করবে না, অকেজো হয়ে যাবে। তো এখন আমরা চিন্তা করছি যে যেহেতু 10 বছর পরে তো আমাকে আবার নতুন একটা মেশিন ক্রয় করতে হবে, তাহলে কি করব আমরা, এই মেশিন দিয়ে যে উৎপাদন হবে, যে আয় হবে, তার থেকে একটা অল্প পরিমাণ অর্থ আমরা জমা করব প্রতি বছরে। ধরো ওই মেশিন দিয়ে আমার উৎপাদন হয় যা, সেখানে আমার লাভ হয় প্রতি বছরে ধরো 10 লক্ষ টাকা। আমি এটা চিন্তা করলাম প্রতি বছরে 10 লক্ষ টাকা করে উৎপাদন হয়, মুনাফা হয়, তাহলে এখান থেকে 1 লক্ষ টাকা করে আমরা একটা ফান্ড গঠন করি। অর্থাৎ এক জায়গায় কোনো ব্যাংকে বা অন্য কোনো খাতে আমরা 1 লক্ষ টাকা করে প্রতি বছর জমা করব। এই যে অবচয়, তোমার হচ্ছে 10 বছর পরে গিয়ে আমার কিন্তু একটা 10 লক্ষ টাকা বা তার বেশি অর্থ জমা হয়ে যাবে। আর 10 বছর পরে গিয়ে আমার ওই সম্পদটা যদি অকেজো হয়ে যায় আমি সেটা বিক্রি করে দিব।
বা ওটা বাদ দিয়ে দিব, দিয়ে আবার নতুন একটা মেশিন ক্রয় করব। ওই যে ফান্ডে যে অর্থ টাকা জমা রেখেছিলাম সেই অর্থ দিয়ে আমি আবার কি করতে পারবো, নতুন একটা মেশিন ক্রয় করব। তাহলে একটা মেশিন সাধারণত নষ্ট হয় কেন? অপচয় হওয়ার কারণে। প্রতি বছর যে ব্যবহার হয় সেই ব্যবহৃত হওয়ার ফলে যে ক্ষয়টা হয় তাকে বলা হচ্ছে কি, অপচয়। তো এই অপচয়জনিত কারণে ক্ষয়ের ফলে আমার নতুন একটি মেশিন পুনঃস্থাপনের জন্য বা ক্রয় করার জন্য পূর্বের যে মেশিন ছিল সেটা থেকে যে মুনাফা হয় তার থেকে একটা পরিমাণ অর্থ জমা করে যে তহবিল গঠন করা হয় তাকে বলা হয় নিয়োজিত তহবিল। বুঝতে পারছি কিনা কথাটা? জি স্যার। আচ্ছা, এটা গেল অবচয়, মেশিনের অবচয় হিসাবে। অথবা আমরা ধরো একটা ঋণ নিব, এখন একটা অর্থ নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ নিয়েছি, সেই ঋণের অর্থ পরিশোধ করতে হবে। এখন সেই ঋণের অর্থ পরিশোধ করার জন্য কিন্তু আমরা মুনাফার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে একটা তহবিল গঠন করতে পারি, সেটাকেও কিন্তু নিয়োজিত তহবিল বলা যায়। তাহলে আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী কোনো ঋণ পরিশোধের জন্য অথবা অবচয়জনিত কারণে ক্ষয়ের জন্য কোনো দীর্ঘমেয়াদী সম্পদ প্রতিস্থাপনের জন্য মুনাফার যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে একটি তহবিল গঠন করা হয় তাকে নিয়োজিত তহবিল বলে। মনে থাকবে তো? ইয়েস স্যার। আরেকবার কি বলবেন? দীর্ঘমেয়াদী কোনো ঋণ পরিশোধ করার জন্য অথবা অবচয়জনিত হ্রাসের জন্য কোনো স্থায়ী দীর্ঘমেয়াদী সম্পদ প্রতিস্থাপনের জন্য বা পুনরায় ক্রয় করার জন্য যে তহবিল গঠন করা হয় তাকে নিয়োজিত তহবিল বলে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পুনঃক্রয়। পুনঃক্রয় তো আমরা বুঝি নাকি? পুনঃক্রয় বা এটাকে অনেক সময় কল প্রভিশন বলে। কি বলে? পুনঃক্রয় বা কল প্রভিশন। বন্ডের ক্ষেত্রে এরকম হয়, পুনঃক্রয় বলে বা অথবা বন্ড ফেরত চাওয়া হয়। ধরো একটা বন্ড আমরা ক্রয় করেছি, এই বন্ডের মেয়াদ হচ্ছে 10 বছর এবং সুদের হার 10%। আমি 10 বছর পর্যন্ত এই বন্ডটা যদি আমার কাছে রেখে দিই তাহলে প্রতি বছর আমি 10% করে সুদ পাবো। এখন এই বন্ডের মেয়াদ কতদিন বলেছি, কত বছর বলেছি? 10 বছর। 10 বছর। 10 বছর না, ধরো 4 বছর শেষ হলো, 4 বছর পরে ওই কোম্পানি আমাদেরকে বলল যে আপনারা আমাদের এই বন্ডটাকে ফেরত দেন, আমরা আপনাদের কাছ থেকে কিনে নিব আবার। এটা কিন্তু কোনো কোম্পানি চাইলে করতে পারে, এটা চুক্তিতে উল্লেখ থাকে। তো কোনো এই যে কোম্পানি আমাদের কাছ থেকে আবার ক্রয় করে নিচ্ছে এটাকেই বলা হয় পুনঃক্রয়। তাহলে বন্ডের কিন্তু একটা বৈশিষ্ট্যের মধ্যে এটা রয়েছে যে পুনঃক্রয়ের পদ্ধতি এখানে থাকে। অর্থাৎ আমরা তো প্রথমে ক্রয় করেছি, ওই যে কোম্পানির বন্ডটা আমরা ক্রয় করেছি ওই কোম্পানি আবার আমাদের কাছ থেকে ক্রয় করে নেবে, সেটাকে বলা হচ্ছে পুনঃক্রয়। তারপর আমরা চলে যাব ইনডেনচার। ইনডেনচার কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ড ইনডেনচার কাকে বলে? দেখো, বন্ড হবে 1 পৃষ্ঠা মতো, এর বেশি হবে না। বন্ডের তোমার হচ্ছে যে তথ্যগুলা থাকবে, যে আইন থাকবে, সেই আইনগুলা লিখতে হয়, কিন্তু একটা পৃষ্ঠায় অনেক তথ্য লেখা সম্ভব না। আর বন্ডের শুধুমাত্র বেসিক তথ্যগুলা থাকবে, যে কোম্পানির নাম থাকবে, এটার ফেস ভ্যালু বা লিখিত মূল্য কত, সুদের হার কত, মেয়াদ কত, এতটুকু সাধারণত বন্ডে লেখা থাকবে। আর বাকি যে তথ্যগুলো থাকবে, যেমন ধরো আমি বন্ডটি ক্রয় করলাম, তাহলে এটা আইনগত বৈধতা কি? যদি ওই কোম্পানি আমাকে আর অর্থ ফেরত না দেয় তাহলে আমি আইনগত কি প্রক্রিয়া যেতে পারি? ওই কোম্পানি যদি অর্থ ফেরত না দেয় তাহলে আমি কার কাছ থেকে অর্থ সংগ্রহ করব? সাধারণত বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে টাকা পাওয়া যায়। তো তারপর হচ্ছে আমি যদি সঠিকভাবে টাকা পরিশোধ না করি তাহলে ওই কোম্পানি আমার উপর কি ধরনের আইন প্রয়োগ করতে পারে, আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই জাতীয় যত ধরনের তথ্য আছে সকল তথ্য আরেকটি কাগজে লিখতে হয়, যে কাগজে এই সকল তথ্য লেখা থাকে তাকে বলা হয় বন্ড ইনডেনচার। মনে থাকবে? তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, বন্ড হোল্ডার এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের মধ্যে বন্ড হোল্ডারের অধিকার এবং বন্ড ইস্যুকারীর দায় দায়িত্ব সম্পর্কিত লিখিত বৈধ দলিলকে বন্ড ইনডেনচার বলে। আমরা আরো সংক্ষেপে যদি বলি, বন্ডের
আইনগত বৈধতা বা দায় দায়িত্ব সম্পর্কিত লিখিত দলিলকে বন্ড ইনডেনচার বলে। মনে থাকবে? বুঝতে পেরেছো? ওকে, নেক্সট চলে যাব আমরা জামানত। জামানত তো বুঝো, যে বন্ড যখন ক্রয় করতে যাব সেখানে আমাদের কিছু জামানত রাখতে হয়। যদি আমি বেশি পরিমাণে ক্রয় করি সেখানে জামানত রাখতে হয়, কিছু দলিল তাদের কাছে জমা রাখতে হয়, সেগুলোকে বলা হচ্ছে কি জামানত। তো বন্ড কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে জামানত যুক্ত হতে পারে, আবার জামানত বিহীনও হতে পারে। এই দুই ধরনের বন্ড হতে পারে। তারপর আর কি আছে? বন্ড হতে প্রাপ্তি, এটা অলরেডি বোঝাই ফেলেছি। বন্ড হতে যে আয় হবে, বন্ড হতে যে আয় হবে সেই আয়ের হারকে আমরা বন্ড হতে, মানে যে আয় হবে সেটাকে বলা হচ্ছে বন্ড হতে প্রাপ্তি। বন্ড হতে প্রাপ্তি সাধারণত হয় সুদ। আর একটা হতে পারে সেটা হচ্ছে বন্ড বিক্রি করে যে মুনাফা হয়, সেটা হচ্ছে, এই দুই ধরনের বন্ড হতে প্রাপ্তি হতে পারে। তাহলে বন্ড হতে প্রাপ্তি কি কি হতে পারে? একটা হচ্ছে সুদ হতে পারে, আর একটা বন্ড বিক্রি করে যে অর্থ পাবো সেটা হতে পারে। এরপর আমরা চলে যাব সম্পত্তি আয়ের উপর দাবি। কোম্পানির বন্ড হোল্ডারগণ শেয়ার মালিকদের চেয়ে আগে আয়ের উপর দাবি করতে পারে। যেমন আমাদের সাধারণ শেয়ারের কথা শুনেছি, অগ্রাধিকার শেয়ারের কথা শুনেছি, তাই না? তো কোম্পানি যদি যখন আয় হবে তখন আয়ের অংশ কারা আগে পাবে? আগে পাবে ঋণদাতারা এবং বন্ড হোল্ডাররা, যারা বন্ড ক্রয় করেছে তারা। তারপর কি বেঁচে থাকলে সাধারণ শেয়াররা পাবে, অগ্রাধিকার শেয়াররা পাবে। ঠিক আছে? তাহলে বন্ড হোল্ডাররা কোম্পানির সম্পত্তি বা কোম্পানির আয়ের উপর প্রথম দাবি করতে পারে। কঠিন লাগে? কঠিন লাগে না? এগুলো তো নতুন, কঠিন না, তারপরেও একটু নিজেরা পড়বা, দেখবা আরো ইজি হয়ে যাবে। ওকে, কোনো কোশ্চেন আছে কিনা আজকের? পড়লে তারপর কোশ্চেন পাওয়া যাবে। দেখি এবার মূল্যায়নে যাব, আর এর মাঝে আমরা আরো কিছু কাজ সম্পাদন করব, প্রেজেন্ট দিব। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন কি, কে বলবা? স্যার আমি বলি। বলো। 5 বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। 5 বছর অধিক সময়ের জন্য যে অর্থায়ন করে, ঠিক আছে। তারপর বন্ড কি? আরেকজন বলো। লামিয়া আছো? লামিয়া বলো। লামিয়া শুনতে পাচ্ছ? নাই। শর্মি? স্যার আমি সি নাম্বারটা বলি। শর্মি সি নাম্বারটা বলবা না কে বলবা? 3 নাম্বারটা বলি। বলো। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা? যারা বন্ড ইস্যু করে তাদেরকে বন্ড ইস্যুকারী। যারা বন্ড ইস্যু করে, যে সকল প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলে। এটা বললে সুন্দর শোনায়। লামিয়া? স্যার একটু নেট প্রবলেম ছিল। বলো বন্ড কি? 2 নাম্বার প্রশ্নটা বলো। তোমরা লিংক পেয়েছো? স্যার স্যার মনে পড়ছে। যে দলিল বা ঋণ চুক্তির মাধ্যমে কোম্পানির বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাই হচ্ছে বন্ড। ঠিক আছে। তারপরে নিয়োজিত তহবিল কি? এটা পাই না। এটা করবে আর বলবে আরেকজন। কে বলবা এটা? মার্জিয়া কই? মার্জিয়া। তারপর আছে কিকিউ মারমা, শুনতে পাচ্ছ? কিকিউ বলো। কোনটা বলবা? যেটা খুশি সেটা বলো, যেটা পারো। এখান থেকে 8টা প্রশ্নের মধ্যে যেটা তুমি পারো সেটা বলো। আমি আছি, কিন্তু ওই যে আমি ওই দিতেছিলাম, কি জানো বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলবা তুমি, আগে কিকিউ বলবে। কিকিউ শুনতে পাচ্ছ?
আচ্ছা মার্জিয়া বলো, নিমজ্জিত তহবিল কি? স্যার বলতে পারবেন অন্য একটা বলি। ওটা বলবা, বলো স্যার ঋণপত্র কি বলো ঋণপত্র কি? দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী জামানতবিহীন ঋণের হাতিয়ার বা দলিলকে ঋণপত্র বলে। ঠিক আছে, তারপরে ফাইরোজ শুনতে পাচ্ছ? মার্জিয়া? ওকে, ফাইরোজ বলো, কোনটা বলবা? তোমাদের কাছে অপশন আজকে। কে লিভ নিয়েছে? কে লিভ নেওয়া যাবে না? আমি তোমার হচ্ছে আরেকটা তুলবো, ছবি তুলে সেটা আমাদের আবার পাঠাতে হবে ইয়াতে। জি স্যার, গত ক্লাস লিখবেন স্যার, তাহলে তাহলে তো ওরা যারা ক্লাসে নিতে তারা আচ্ছা, সবাই কি লিংকটা পেয়েছো? করেছো? জি ক্লাব স্যার, করেছো? করছি। স্যার করেছি। ওকে, তার মার্জিয়া তো বলছে। মারিয়া কই? মারিয়া না কি কি দেখলাম? হ্যাঁ, মারিয়া আক্তার। জি স্যার, আছি এখানেই। মারিয়া আক্তার বলো তো, বন্ড ইন্ডেঞ্চার কি? বন্ড ইভেঞ্চার। ইন্ডেঞ্চার বন্ড স্যার পারি না এটা। তুই পারলি না, তুই লেখাপড়া করো, তুই তো কত ফেল করিস। না, তুমি তো তারপরে করো সারাদিন পড়াশোনা কে লিখে আমারে। কোনটা বলতে পারবা বলো? স্যার এই যে বন্ড হতে প্রাপ্তি কি, এটা কি বলো। এখানে এটা কি মানে বন্ড হতে প্রাপ্তি কি, এটা কি সুদ? সুদ হতে পারে, আবার হচ্ছে তোমার ধর বন্ড আমি ক্রয় করেছিলাম 900 টাকা দিয়ে, কোম্পানি ফেরত নিয়েছে, তখন আমাকে দিয়েছে 1000 টাকা, তাহলে আমি 900 টাকা দিয়ে কিনে 1000 টাকা পেলাম, 100 টাকা বেশি পেলাম, সেটাও কিন্তু প্রাপ্তি। তাহলে সুদও পাইতে পারি, আবার বিক্রয় মূল্য, ক্রয় বিক্রয়ের পার্থক্যটাও মুনাফা হতে পারে, দুই ধরনের হতে পারে। ঠিক আছে, শারমিন লাবিবা, শারমিন লাবিবা শুনতে পাচ্ছ? সাবা, সাবার এখনো ঠিক হয় নাই মাইক্রোফোন। আর কে আছো যার নাম বলি নাই এখনো? লামিয়া বলেছে, শর্মি বলল, ফাইরুজ বলেছে, টিকু তো নেট প্রবলেম আছে, মারিয়া আক্তার কথা বলে নাই। স্যার আমি না বললাম। মারিয়া বলেছো? স্যার বললাম কি ওকে যে ওকে, শারমিন লাবিবা, ফাতেমা দেখলাম ছিল, ফাতেমা কই গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে হোমওয়ার্কটা দেখো। আজকের আলোচিত বিষয় থেকে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখবে। দাঁড়ান একটু শুনি। দিয়েছো স্ক্রিনশট? জি স্যার। ওকে, ধন্যবাদ। দিবার একটু পরে আমি একটু একটা ছবি নিতে হবে আমার। কিসের ছবি নিবেন স্যার? এই যে ক্লাস নিচ্ছি তার একটা ছবি। পার্টিসিপেন্টসের একটা কেন স্যার, এখন কি আবার এইটা দেওয়া লাগবে? আর এখন আবার এটা তোমার হচ্ছে ইসে দেওয়া লাগবে, ঢাকা শিক্ষা বোর্ড। আচ্ছা, হোমওয়ার্ক, আর একটা হোমওয়ার্ক বাকি ছিল গত ক্লাসের, কিন্তু আজকে দিব কিনা। কি তো হুম, অক্সফোর্ড দিতে হবে তা। বুঝি নাই। দিয়েছি তো হোমওয়ার্ক। না স্যার গত সেটা ক্লাসে হোমওয়ার্ক কেন আজকের ক্লাসে আজকের হোমওয়ার্ক দেন তার আগে, মানে নতুন গুলো করতে কি মার্জে কি বলেছো আমি বুঝি নাই। বলছি যে গত ক্লাসে এটা দেওয়ার দরকার নাই স্যার, আজকে যেটা পড়াইছেন সেগুলোই দেন স্যার, করতেছে না হোমওয়ার্ক।
হুম, পড়তে ইচ্ছা করে না। স্যার পড়াশোনা করতে না তো তার পড়তে ইচ্ছে করে। না, এটা বলা তো অপরাধ। তো তাহলে এখন কি সেদে সেদে বলবো যে হ্যাঁ দেখ আরো বাড়ায় কি বলছে মানে যে- কি কম? স্যার বলছে যে এটা অপরাধ, তো আপনার কি এখন চেয়ে চেয়ে বলবো যে হ্যাঁ আরো এইগুলো বাড়ায় দেন? আর এই সমস্ত যারা লেখাপড়া করে নাই তারাই জীবনে বড় হইতে পারছে, আর যারা বেশি লেখাপড়া করছে তারা রাস্তার পাগল হয়ে ঘুরতেছে। যেমন তুমি। কি আমি হ্যাঁ করি নাই, আমি তো করি না লেখাপড়া, আমি ভবিষ্যতে আমি বড় হবো। মার্জিয়া তো সারাদিন কি পড়ো, মেসেজ পড়ো। সেইটাই তো শর্মিলা জানে, গুড গুড। তুই তো গ্রুপে সেদিন বললি। সেইটাই তো আমি সারাদিন মেসেজ করি। তোরে এত মেসেজ দেয় কে মার্জিয়া? কে সেটাই তো, তোমার এত মেসেজ দেয় কি? ঠিক আছে, কিটা এলএমসি গ্রুপের যে কতগুলো মাইয়েরা আছে ওরাই তো দেয়, ওগুলো কিন্তু আমার লেখাপড়াটা আজকে ভুল দেয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দার লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।